হারানো তিমি। প্রথম প্রকাশ ডিসেম্বর 1987। ওই যে তিমির ফোয়ারা, চেঁচিয়ে উঠল উত্তেজিত রবিন। আরে দেখছো না, ওই যে ওই। সাগরের দিকে হাত তুলে দেখালো সে। এইবার দেখল মুসা। ঠিকই, তীর থেকে মাইল 3-4 দূরে ভেসে উঠেছে যেন ছোটোখাটো এক দ্বীপ। পানির ফোয়ারা ছিটাচ্ছে। মিনিট খানেক এদিক ওদিক পানি ছিটিয়ে ডুবে গেল আবার ধূসর মস্ত জিপটা। সৈকতের ধারে উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে 3 গোয়েন্দা, কিশোর পাশা, মুসা আমান আর রবিন মিলফোর্ড। আবার এসেছে বসন্ত, স্কুল ছুটি। এই ছুটিতে তিমির উপর গবেষণা চালাবে ওরা, ঠিক করেছে। খুব ভোরে তাই সাইকেল নিয়ে ছুটে এসেছে সাগর পাড়ে তিমির যাওয়া দেখার জন্য। প্রতি বছরই ফেব্রুয়ারির এই সময়ে আলাস্কা আর মেক্সিকো থেকে আসে তিমিরা। হাজারে হাজারে প্রশান্ত মহাসাগরের উপকূল ধরে চলে যায়। যাওয়ার পথে থেমে একবার বাজা ক্যালিফোর্নিয়ায়। মেয়েরা বাচ্চা দেয় ল্যাগুনের উষ্ণ পানিতে, পুরুষরা বিশ্রাম নেয়। কয়েক সপ্তাহ পর বাচ্চারা একটু বড় হলে আবার বেরিয়ে পড়ে ওরা। এবার আর থামাথামি নেই, একটানা চলা। প্রায় 5,000 মাইল সাগরপথ পেরিয়ে গিয়ে পৌঁছায় উত্তর মেরু সাগরে। গরম সময় ওখানকার পানি ছেয়ে থাকে খুদে চিংড়ি আর প্ল্যাঙ্কটনে, ধূসর তিমির প্রিয় খাবার। যাওয়ার সময় সবাই দেখে ওদেরকে, বলল রবিন, কিন্তু ফেরার সময় দেখে না। আগের দিন রকি বিচ লাইব্রেরিতে তিমির উপর পড়াশোনা করে কাটিয়েছে সে। যা যা গিলেছে সেগুলো উগড়াচ্ছে এখন। কেন জানতে চাইল মোসা। ফেরার পথে হদিস রাখা যায় না বোধহয়। হাতের খোলা নোটবুক দিয়ে তাকালো আরেকবার রবিন। যাওয়ার সময় দল বেঁধে যায় ওরা, সবার চোখে পড়ে। ফেরার পথে বড় একটা পড়ে না, হয়তো একা একা ফিরে বলে। কারো কারো পেছনে গিয়ে কতক্ষণ লেগে থাকতে পারবে? পথ তো কম নয়, হাজার হাজার মাইলের ধাক্কা। তা ঠিক, সায় দিল মুসা। কিশোর, তোমার কি মনে হয়? কিন্তু ওদের কথায় কান নেই গোয়েন্দা প্রধানের। দূরে সাগরের যেখানে তিমির ফোয়ারা দেখা যাচ্ছে সেই দিকেও চোখ নেই। সে তাকিয়ে আছে নির্জন সৈকতের একটা অগভীর খালের খড়ির দিকে। আগের দিন রাতে ঝড় হয়েছিল, ঢেউ, নানা রকমের জঞ্জাল, ভাসমান কাঠের গুঁড়ি, প্লাস্টিকের টুকরা, খাবারের খালি টিন, উপড়ানো আগাছা, শ্যাওলা, আরও নানা রকম টুকিটাকি জিনিস এনে ফেলেছে খাড়িতে। কি যেন একটা নড়ছে বলে উঠল কিশোর। চলো তো দেখি। কারো জবাবের অপেক্ষা না করেই ঢাল বেয়ে নামতে শুরু করলো সে। তাকে অনুসরণ করলো 2 জন। ভাটা শুরু হয়েছে, ইতিমধ্যেই অর্ধেক নেমে গেছে পানি। খাড়ির কাছে এসে থামলো কিশোর, আঙুল তুলে দেখালো। আরে তিমি, মুসা বলল। মাথা ঝাঁকালো কিশোর। আটকে গেছে, সাহায্য না পেলে মরবে। তাড়াতাড়ি জুতো মুজো খুলে নিল 3 জন। শুকনো বালিতে রেখে প্যান্ট গুটিয়ে এসে নামলো কাদা পানিতে। ছোট্ট একটা তিমি, মাত্র 7 ফুট লম্বা। বাচ্চা তো, তাই তো ছোট ভাবলো রবিন। ঝড়ের সময় কোনোভাবে মায়ের কাছে কাছছাড়া হয়ে পড়েছিল, ঢেউয়ের ধাক্কায় এসে আটকে পড়েছে চড়ায়। সৈকত এখানে বেশ ঢালু, ফলে খুব দ্রুত নামছে পানি। ওরা তিমিটার কাছে আসতে আসতেই গোড়ালি পর্যন্ত নেমে গেল পানি। এতে সুবিধাই হলো ওদের। বেশি পানি হলে অসুবিধা হতো। ভীষণ ঠান্ডা পড়েছে, বরফ শীতল পানি। তবে পানি কমে যাওয়ায় বাচ্চাটা পড়লো বিপদে, সাগরে নামতে পারছে না। 3 জনে মিলে গায়ের জোরে ঠেলা ধাক্কা দিল, কিন্তু নাড়াতে পারল না ওটাকে। হাজার হোক, তিমির বাচ্চা তো, যত ছোটই হোক, মানুষের জন্য বেজায় ভারী। 30 মনের কম না, ভাবল কিশোর। বান মাছের মতো পিচ্ছিল শরীর, হাত পিছলে যায়। তার উপরে না ধরা যাচ্ছে পাখনা, না লেজ। কিছু ধরে টেনে টুনে যে সবাই ওর সারবে সে তারও উপায় নেই। বেশি জোরে টানাটানি করতে ভয়ও পাচ্ছে। কি জানি কোথায় যদি আবার ব্যথা পায় তিমির বাচ্চা। ওদের মোটেও ভয় পাচ্ছে না। বাচ্চাটা যেন বুঝতে পেরেছে ওকে সাহায্য করার চেষ্টা হচ্ছে। অদ্ভুত দৃষ্টিতে দেখছে ওদের। কথা বলতে পারলে বুঝি বলেই উঠত, মারো জোয়ান, হেইও, জোরসে মারো, হেইও। রবিন এসে দাঁড়ালো মাথার কাছে। বিশাল মাথা ধরে ঠেলার চেষ্টা করতে গিয়ে খেয়াল করলো ফোয়ারার ছিদ্রটা অন্যরকম। ভুল ভেবেছে এতক্ষণ। বাচ্চা তিমি না এটা,
কিশোর আর মুসাকে কথাটা বলতে যাবে, এই সময় বিশাল এক ঢেউ এসে আছড়ে পড়লো। এক ধাক্কা চিৎ করে ফেললো ওটাকে। হাঁচড়ে পাঁচড়ে আবার খাড়া হলো ওরা। ততক্ষণে চলে গেছে পানি। ঢেউ আসার আগে গোড়ালি অবধি ছিল, সেটা কমে গিয়ে হয়েছে বুড়ো আঙুলের সমান। খাড়ি থেকে উঠে তিমিটা গিয়ে আরো খারাপ জায়গায় আটকেছে, সৈকতের বালিতে। খাড়িতে যা হোক কিছু পানি আছে, ওখানে তো তাও নেই। মরেছে বলে উঠল মুসা। এবার আরো ভালো মতো আটকালো। জোয়ার আসতে আসতে কর্মক্ষতম। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়ল রবিন। হ্যাঁ, আরো আরো অন্তত 6 ঘন্টা। শুকনো এতক্ষণ বাঁচতে পারে তিনি? জিজ্ঞেস করলো মুসা। মনে হয় না, পানি না পেলে খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে পড়বে ওদের শরীর, চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায়। ঝুঁকে বিশাল মাথাটা আলতো করে চাপ দিল রবিন। দুঃখ হচ্ছে তিমিটার জন্য, পানি রাখতে হবে, নইলে বাঁচবে না। কথা বুঝতে পেরে যেন ক্ষণিকের জন্য চোখ মেলল তিমি। বিষণ্ণ হতাশা মাখা দৃষ্টি রবিনের, তাই মনে হলো। ধীরে ধীরে আবার চোখের পাতা বন্ধ করলো তিমিটা। কিভাবে রাখবো, বলল মুসা। পানিতে যখন ছিল তখনই ঠেলে সরাতে পারেনি, আর এখন তো খটখটে শুকনো। জবাব দিতে পারলো না রবিন। কিশোরের দিকে তাকালো। অনেকক্ষণ তো কথা বলছে না গোয়েন্দা প্রধান, তাদের আলোচনায় মন নেই। গভীর চিন্তায় মগ্ন কিশোর। ঘন ঘন তার নিচের ঠোঁটে চিমটি কাটা দেখেই সেটা বোঝা যাচ্ছে। বিড়বিড় করলো, পর্বতের কাছে যদি যাওয়া না যায়, পর্বতকেই কাছে আনতে হবে। আরে এই কিশোর, জোরে বলল মুসা। কি বলছো? ইংরেজি বলো। এখানে কিসের পর্বত? আমরা পড়েছি তিমি সমস্যায়। মাঝে মাঝে কঠিন শব্দ বলা কিংবা দুর্বোধ্য করে কথা বলা কিশোরের স্বভাব। তিমির কথাই তো বলছি। সাগরে দেখালা কিশোর, ওই যে পর্বত, ওটাকে কাছে আনতে বাধ্য করতে হবে। একটা বেলচা দরকার, আর একটা তারপুলিন, আর পুরনো একটা হ্যান্ড পাম্প, গত মাসে যেটা বাতিলের মালের সঙ্গে কিনে এনেছে চাচা। গর্ত? চেঁচিয়ে উঠল রবিন। গর্ত? কিসের গর্ত? মুসা অবাক। একটা গর্ত খুঁড়ে তাতে তারপুলিন বিছিয়ে পাম্প করে পানি দিয়ে ভরে দিতে হবে গর্তটা, বলল কিশোর। ছোটখাটো একটা সুইমিং পুল বানিয়ে দেব তিমিটার জন্য, যতক্ষণ না জোয়ার আসে টিকে থাকতে পারবে। দ্রুত সংক্ষিপ্ত আলোচনার পর ঠিক হলো সাইকেল নিয়ে পাশা স্যালভিজ ইয়ার্ডে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে মুসা আর রবিন। ততক্ষণ তিমিটাকে পাহারা দিবে কিশোর। মুসা আর রবিন চলে গেল। কিশোর বসে রইল না। প্লাস্টিকের একটা বাঁকাচোরা বাকেট খুঁজে আনলো খাড়ি থেকে। হাত দিয়ে চেপে চুপে কোনো মতে কিছুটা সোজা করে নিয়ে ওটাতে করে পানি এনে গায়ে ছিটালো তিমিটার। পরের আধ ঘন্টা পানি ছিটানোয় ব্যস্ত রইল কিশোর। রবিন আর মুসা যা করতে গেছে তার চেয়ে কঠিন কাজ করতে হচ্ছে তাকে, সন্দেহ নেই। ঢালু ভেজা পড়ে গেছে, পারবে সাগরে নেমে পানি তুলে নিয়ে দৌড়ে ফিরে আসতে হচ্ছে। এত বড় একটা শরীর ভিজিয়ে রাখা সহজ কথা নয়। ছোট বাকেটে কতটুকু বা পানি ধরে, তার উপর তিমির চামড়া যেন মরুভূমির বালি, পানি পড়ার সঙ্গে সঙ্গে শুষে নিচ্ছে। গত খাটাতে কোনো সময়ই বিশেষ ভালো লাগে না কিশোরের। ঠেকায় পড়লে কাজ করে, তার চেয়ে মগজ খাটানো অনেক বেশি পছন্দ তার। ওই যে এসে গেছে, তিমিটাকে বলল সে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো 2 সহকারী গোয়েন্দা। যা যা দরকার নিয়ে এসেছে। প্রায় নতুন একটা বেলচা, তারপুলিনের রোল, হ্যান্ড পাম্প, হোস পাইপ, কুণ্ডুলি নামিয়ে রাখলো বালিতে। কিশোরও হাঁপাচ্ছে। বলল ওটার গা ঘেঁষে গর্ত খুঁড়তে হবে, তারপরে যেভাবেই হোক ঠেলে ঠুলে ফেলবো গর্তে। 3 জনের মাঝে গায়ের জোর বেশি মুসার, কায়িক পরিশ্রমও অভ্যস্ত। বেলচাটা সেই আগে তুলে নিল। গর্তের বেশিরভাগটাই সে খুলল। ভেজা বালি, আলগা খুঁড়তে বেশি বেগ পেতে হলো না, সময়ও লাগলো না তেমন। ঘণ্টাখানিকের মধ্যে 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া আর 3 ফুট মতো গভীর একটা গর্ত খুঁড়ে ফেললো ওরা। গর্তে তারপুলিন বিছিয়ে দিল ভালোভাবে, তারপরে দেয়ালও তারপুলিনে ঢাকা পড়লো, ফলে পানি শুষে নিতে পারবে না বালি। পাম্প নিয়ে সাগরের দিকে দৌড়ালো মুসা। রবিন আর কিশোরও হোস পাইপের কুণ্ডলি খুলল। পাম্পের সঙ্গে এক মাথা লাগিয়ে আর এক মাথা টেনে এনে ফেললো গর্তে। পাম্পটা বেশ ভালো, কোনো মাছ ধরা নৌকায় পানি সেচার কাজে ব্যবহার করা হতো। পালা করে পাম্প করে অল্পক্ষণেই গর্তটা পানি দিয়ে ভরে ফেললো ওরা। সবচেয়ে শক্ত কাজটা এবার। ফুস করে নিঃশ্বাস ফেললো কিশোর। আল্লাহ ভরসা। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছলো মুসা। এসো ঠেলা লাগাই। দাঁড়াও একটু জিরিয়ে নেই। ধপাস করে বালিতে বসে পড়লো কিশোর। আর কয়েক মিনিটে মরবে না।
জিরিয়ে নিয়ে উঠল ওরা। ভারী পিপে ঠেলে গাড়ির গড়িয়ে নেয়ার ভঙ্গিতে তিমির গায়ে হাত রেখে দাঁড়ালো কিশোর আর মুসা। মাথার কাছে চলে এলো রবিন। তিমির মাথায় আলতো চাপড় দিল। চোখ মেলল তিমি। রবিনের মনে হলো তার দিকে চেয়ে হাসছে। ঠেলো বলেই ঠেলা লাগবে একসঙ্গে, কিন্তু কিশোরের কথা শেষ হলো না। তার আগেই ভীষণভাবে নড়ে উঠল তিমি। বান মাছের মতো মোচড় দিয়ে শরীর বাঁকিয়ে বালিতে লেজে প্রচণ্ড ঝাপটা মেরে পাশে সরে গেল। ঝপাতে করে কাত হয়ে পড়ল পানিতে। পানি ছিটকে উঠল অনেক উপরে। তিমির গায়ে বেশ ভর দিয়ে ফেলেছে মুসা। উপর হয়ে পড়ে গেল সে। লাফিয়ে উঠে দাঁড়ালো, আবার চেঁচিয়ে উঠল ইয়াল্লা। আনন্দে হাততালি দিয়ে উঠল রবিন। হাতের তালু ঝাড়তে ঝাড়তে কিশোর বলল, যাক বাবা, বাঁচা গেল। নিজের কাজ নিজেই সেরে নিল। পুরো 1 মিনিট পানিতে গা ডুবে রইল তিমি। মুখ দিয়ে পানি টানলো, তারপর সামান্য ভেসে উঠে ফোয়ারা ছিটালো মাথায় ফুটো দিয়ে। 3 গোয়েন্দা গা ভিজিয়ে দিয়ে যেন ধন্যবাদ জানালো। ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলো মুসা। বেটা আবার রসিকতা জানে। যাক, মুসার কথায় কান্না দিয়ে বলল রবিন, জোয়ার আসতে বেঁচে থাকতে পারবে। জোয়ার তো সময় মতো ঠিকই আসবে, আমাদেরও সময় মতো যাওয়া দরকার, বলল কিশোর। মনে নেই আজ ইয়ার্ডে কাজ আছে, তাছাড়া নাস্তা যা। মুসা বলল, একেবারে ভুলে গেছি, আপেলের বরফি আর মুরগির রোস্ট খাওয়াবেন কথা দিয়েছিলেন মিরি চাচি। চলো চলো। তিমিটার দিকে ফিরল। হে মিয়া, তুমি পানি খাও, আমরা যাই, মুরগি ঠান্ডা হয়ে যাচ্ছে। মুসার কথা সায় জানাতেই যেন আরেকবার তাদের গায়ে পানি ছিটালো তিমি। গর্তের কিনারে এসে দাঁড়ালো রবিন। তিমিটার উদ্দেশ্যে বলতে থাকলো, থাক, কোনো অসুবিধা হবে না, আবার আসবো আমরা। তাড়াহুড়ো করে জুতো মোজা পরে নিল 3 জন। পাম্প, বেলচা আর হোসপাইপ গুছিয়ে নিয়ে এসে উঠল পাড়ের উপর। মাটিতে শুয়ে রাখা সাইকেলগুলো তুলে মাল বোঝাই করলো। রওনা হতে যাবে এই সময় একটা শব্দে ফিরে তাকালো কিশোর। মাইল 2 দূরে ছোট একটা জাহাজ, একটা কেবিন ক্রুজার আউটবোট মোটর ধীরে ধীরে চলছে। 2 জন লোক দেখা যাচ্ছে, কিন্তু এত দূর থেকে চেহারা বোঝা গেল না। হঠাৎ আলোর ঝিলিক দেখা গেল জাহাজ থেকে। পরপর 3 বার আয়নার সাহায্যে সিগন্যাল দিচ্ছে, বলল মুসা। মাথা নাড়ল কিশোর। আমার মনে হয় না, যেভাবে ঝলকাচ্ছে কোনো নিয়মিত প্যাটার্ন নেই। অন্য কোনো জিনিস বোধহয় বিনকিউলারের কাছে রোদ লেগে প্রতিফলিত হচ্ছে। ব্যাপারটা অন্য 2 জনের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হলো না, কিন্তু কিশোর সাইকেলে চলল না। স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে জাহাজটার দিকে। নাক ঘুরিয়ে গেছে ওঠার। ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকেই। কি হলো, চলো। অধৈর্য হয়ে তাড়া দিল মুসা। সবকিছুতেই রহস্য খোঁজার স্বভাব ছাড়ো। রোজ শয়ে লোক এদিক দিয়ে যায় আসে। তাছাড়া ইদানিং অনেকেই আমাদের মতো শখের তিমি গবেষক হয়েছে। তিমির যাওয়া দেখার শখও আমাদের এলাকার একলার না। জানি, সন্তুষ্ট হতে পারছে না কিশোর। হ্যান্ডেল ধরে ঠেলে নিয়ে চলল সাইকেল। বাধ্য হয়ে রবিন আর মুসাকেও ঠেলেই এগোতে হলো। কিন্তু বোটের লোকটা তিমি দেখছে না। ওর বাইনোকুলারের চোখে তীরের দিকে, এদিকে আমাদের দিকে দেখছে না তো। দেখলে দেখছে, কোনো অসুবিধা আছে তাতে, বলল মুসা। জবাব দিল না কিশোর। মেরি চাচি অপেক্ষা করছেন। হাসি খুশি মানুষ, সারাক্ষণ হাসি লেগেই আছে মুখে। হাসেন না শুধু ছেলেদেরকে কাজ করানোর সময়, আর ইয়ার্ডের 2 কর্মচারী, 2 ব্যাভারিয়ান ভাই বরিস আর রোভারকে খাটানোর সময়। ও আরও একটা সময় হাসেন না, যখন রাশেদ চাচা 1 গাদা পুরনো বাতিল জঞ্জাল মাল নিয়ে আসেন, যেগুলো কোনোভাবেই বিক্রি করা যাবে না। তখন মাল জোগাড়ি ব্যস্ত থাকেন রাশেদ পাশা। ইয়ার্ডের দেখাশোনা মেরি চাচিকেই করতে হয়। কোনটা সহজেই নেবে খদ্দর, কোনটা নেবে না, স্বামীর চেয়ে অনেক ভালো বোঝেন তিনি। ছেলেকে দেখে হা হা করে উঠলেন মেরি চাচি। এই তোরা কি রে, সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, সব জুড়িয়ে গেল। সাইকেল থেকে কিশোরকে পাম্প নামাতে দেখে অবাক হলেন তিনি। আরে এই কিশোর, পাম্প নিয়েছিলি কেন? রবিন আর মুসা নিয়ে যাওয়ার সময় দেখেননি তিনি। বরিসের কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছিল ওরা। সাগর সেচতে গিয়েছিলাম চাচি, হাসলো কিশোর। তোর মাথাটা খারাপ হয়ে যায়নি তো? এই কিশোর, মুসা তখন পেট জ্বলছে, মজা করার সময় নেই। তাড়াতাড়ি সব বুঝিয়ে বলল মিরি চাচিকে। ভরপেট নাস্তা খেয়ে কাজে লেগে গেলেন 3 গোয়েন্দা। দুপুর পর্যন্ত গাধার মতো খাটলো। দুপুরের খাওয়ার রেডি করে ডাকলেন মেরি চাচি। হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো ওরা। খাওয়ার পর আবার রওনা হলো সাগর। পরে তিমিটাকে দেখতে।